নমস্কার। আজকের ভিডিওটা ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়ে। এনসিএপি মানে কি? নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। কিন্তু এই টপিকটাকে নিয়ে শুরু করার আগে তিনটে ছোট ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সেভ লাইফ ফাউন্ডেশনের নাম শুনেছেন? এটা একটা ইন্ডিয়ান এনজিও। এর কাজ কি? এরা বিভিন্ন রকম অ্যানালিসিস করে। কিসের অ্যানালিসিস করে? রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাতে যে লোকজন মারা যাচ্ছে কিংবা কেউ আহত হচ্ছে কিংবা গাড়ির মধ্যে কতটা ক্ষতি হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এরা একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট বানায়। তো এইরকম একটা রিপোর্ট ওরা বানিয়েছিল, যেখানে বেশ কয়েক বছরের ডেটাকে ওরা কালেক্ট করে স্যাম্পলিং করে ওরা একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট বানিয়েছিল। সেই অ্যানালিসিস রিপোর্টে এটা দেখা গিয়েছিল যে 66% অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে গাড়ির ভেতরে ইম্প্যাক্ট হচ্ছে, 34% অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সিট ডিফর্মড হয়ে যাচ্ছে, অর্থাৎ সিটটা ভেঙে চুরে যাচ্ছে, আর 30% অ্যাক্সিডেন্ট এরকম হয় যেখানে কোনো সেফটি ব্রেকিং সিস্টেম থাকে না। এবার সেকেন্ড ঘটনাটায় আসি। সেপ্টেম্বর 2022 রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার মিস্টার নীতিন গডকরিজি একটা মেসেজ দিলেন। কাদেরকে দিলেন? অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে। কি বললেন? পুয়ার ইন্ডিয়ানদের জন্যে আনসেফ গাড়ি বিক্রি করা বন্ধ করুন। এরপরে আগস্ট 2023-তে চলে আছি। মিস্টার অনুরাগ জৈন, সেক্রেটারি টু দ্য রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি একটা স্টেটমেন্ট দিলেন। ইন্ডিয়াতে যে সমস্ত গাড়িগুলো চলছে সেই সমস্ত গাড়িগুলোর রেটিং খুব একটা ভালো নয়, 1 স্টার, 2 স্টার, 3 স্টার এরকম টাইপের রেটিং। ওয়ারাস বাইরের দেশে যে সমস্ত গাড়িগুলো চলে সেগুলো কিন্তু 5 স্টার রেটিং। সেই জন্য বাইরের দেশে গাড়িগুলো অনেক স্পিডে চললেও যখন ধাক্কা লাগে তখন তাতে আহত বা নিহত হওয়ার চান্স অনেকটা কম থাকে। কিন্তু ইন্ডিয়াতে তার থেকে কম স্পিডে যখন গাড়িগুলো চলছে, যদি অ্যাক্সিডেন্ট হয় তখন আহত বা নিহত হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। এই তিনটে ছোট ছোট ঘটনা কেন বললাম জানেন? কারণটাই হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কোনো ক্র্যাশ টেস্ট নেই। ওয়ারাস বাইরের দেশে এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়েই থাকে। গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়, ইউরো হয়, ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়, এশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়। সুতরাং এই চারখানা বড় বড় এজেন্সি আছে যারা ক্র্যাশ টেস্ট করে থাকে। এটার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, যেমন অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশন, চাইল্ড অকুপেন্ট প্রোটেকশন, সেফটি ফিচার্স কী কী আছে, গাড়িতে যে সেফটি আছে তার অ্যাসেসমেন্ট করে একটা সেফটি রেটিং দেওয়া হচ্ছে। কিন্তু এখানেও দেখা যায় সমস্যা। গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে ধরুন একটা গাড়ি 5 স্টার রেটিং পেল। এবার এই 5 স্টার রেটিং বা 4 স্টার রেটিং যাই দেওয়া হোক না গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে, তার মানে এই নয় যে ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্টে গেলেও সেটা 5 স্টার রেটিং পাবে। কারণ ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্টে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলোর অনেকগুলোর সাথে গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট বা ইউরো এনসিএপি ক্র্যাশ টেস্টের মিল থাকে না। সেই জন্য কী হয়, ধরুন ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্টে কোনো গাড়ি 0 স্টার রেটিং পেয়ে এলো, হতে পারে সেটা গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে 3 স্টার বা 4 স্টার পেয়ে যেতে পারে। আবার গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে যেটা 5 স্টার রেটিং পেয়েছে সেটা ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্টে হয়তো 2 স্টার পেতে পারে। আবার ইউরো এনসিএপি ক্র্যাশ টেস্ট করলে সেটা আবার আলাদা রেটিং পেতে পারে। সুতরাং এই যে আমরা বলি যেটা 5 স্টার রেটিং গাড়ি, ওটা 4 স্টার রেটিং গাড়ি, এটার কিন্তু কোনো ইউনিফর্মিটি নেই। কারণ কোনো গাড়ি এশিয়ান ক্র্যাশ টেস্ট হয়েছে, আবার কোনো গাড়ি ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়েছে, আবার কোনো গাড়ি ইউরো এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়েছে। মানে আপনি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির তুলনা করতে পারবেন না। এই সমস্ত সমস্যার মধ্যে যেখানে ইন্ডিয়ান গাড়িগুলো পড়ে আছে, সেখানে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট চালু করার অবশ্যই দরকার ছিল, এবং সেটাই হচ্ছে 1 অক্টোবর 2023 থেকে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট এফেক্টিভ হয়ে যাচ্ছে। অলরেডি 30খানা গাড়ি, মানে হুন্ডাই বলুন, হন্ডা বলুন, মারুতি বলুন, টাটা বলুন, স্কডা, ফক্সওয়াগন, টয়োটা, এই সমস্ত কোম্পানিগুলো টোটাল 30খানা গাড়ি পাঠিয়েছে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট করার জন্য। শোনা যাচ্ছে যে মারুতিরও 2-3টে গাড়ি রয়েছে, গ্র্যান্ড ভিটারা রয়েছে, ব্রিজা রয়েছে। তো এই গাড়িগুলোকেও কিন্তু ক্র্যাশ টেস্টের জন্য পাঠানো হয়েছে। এবার এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে যে 30খানা গাড়ি পাঠানো হয়েছে সেগুলো কিন্তু ভলান্টারিলি পাঠানো হয়েছে, অর্থাৎ অটোমোবাইল কোম্পানিগুলো নিজে থেকে চয়েস করেছে যে আমার এই 2টো গাড়ি পাঠান। কোনো কোম্পানি বলেছে আমার এই 5টা গাড়ি পাঠান, এগুলো ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট করে দিন, অর্থাৎ ভলান্টারিলি করেছে, ম্যান্ডেটরিলি করেনি। যেখানে মারুতির অনেক গাড়ি 0 স্টার পেয়েছে, 1 স্টার পেয়েছে, 2 স্টার পেয়েছে, সেখানে মারুতি কেন চয়েস করে ভলান্টারিলি পাঠালো? মারুতির উচিত ছিল অল্টো গাড়িকে পাঠানো। সেগুলো সব পরে আসছি।
কিন্তু এখানে কথা হচ্ছে যে গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট বলুন, ইউরো এনসিএপি বলুন, এশিয়ান বলুন বা ল্যাটিন এনসিএপি বলুন, সব জায়গাতেই কিন্তু ভলান্টারিলি গাড়ি পাঠানো হয়। এবার এই গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টের কথাই ধরুন না, দুভাবে গাড়ি পাঠানো হয়, ঠিক আছে। একটা হচ্ছে ওই যে বললাম অটোমোবাইল কোম্পানিগুলো ভলান্টারিলি পাঠায়। ধরুন মারুতি ভাবলো যে আমার একটা গাড়িকে আমি গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে পাঠাবো, তখন ওই গ্লোবাল এনসিএপি সংস্থার সাথে ওরা যোগাযোগ করে, মারুতি যোগাযোগ করলো, ওরা বললো যে আপনারা আসুন এখান থেকে এসে 2-3টে গাড়ি নিয়ে যান ক্র্যাশ টেস্ট করার জন্য। তো গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টের সংস্থা থেকে লোকজন তখন ইন্ডিয়াতে এলো, ওরা প্রোডাকশন প্ল্যান্টে গেল। এবার এখানে যে প্রোডাকশন প্ল্যান্টে প্রোডাকশন লাইনে গাড়িগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে, ওখান থেকে র্যান্ডামলি 2-3টে গাড়িকে ওরা সিলেক্ট করে নিল। অর্থাৎ ধরুন ওরা কথার কথা বলছি, ব্রিজা গাড়িটাকে ধরুন গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে নিয়ে যেতে চাইছে, তখন ওই ব্রিজা গাড়ি যে পরপর তৈরি হয়ে যাচ্ছে প্রোডাকশন লাইনে, সেখান থেকে 3টে গাড়িকে ওরা স্যাম্পলিং করলো যে আমাকে এই প্রোডাকশন লাইনে এই ব্রিজা গাড়িটা দিন যেটা তৈরি হয়েছে, ওই ব্রিজা গাড়িটা দিন আর এই ব্রিজা গাড়িটা দিন, 3টে গাড়িকে আমরা নিয়ে যাব ফর টেস্টিং। তো ওরা ওই 3টে গাড়িকে জাহাজে করে নিয়ে গেল, ওদের লোকও থাকলো সাথে। এবার ওরা যখন ইউকেতে পৌঁছলো, ওখানকারও লোক আছে, গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টের নিজস্ব লোক আছে, ওরা সেই গাড়িটাকে আনলোড করে ওরা ফ্যাক্টরিতে নিয়ে গেল, ফ্যাক্টরি বলবো না, ওরা যে ইউনিটের মধ্যে টেস্টিং করে সেই ইউনিটের মধ্যে নিয়ে গেল, সেখানে গিয়ে ক্র্যাশ টেস্ট করলো। এবার ক্র্যাশ টেস্ট করার পর ওরা ওই রিপোর্টটা ইন্ডিয়াতে পাঠিয়ে দিল মারুতি কোম্পানিকে যে ভাই তোমার এই গাড়িটা আছে ব্রিজা, আমরা টেস্ট করেছি, এটা অত স্টার রেটিং পেয়েছে। তো এটা হলো ভলান্টারিলি গাড়িটাকে তুলে নিয়ে ওরা টেস্ট করলো এবং রিপোর্ট দিল। আরেকটা হয় যখন ধরুন মারুতি কোম্পানি ভাবলো যে আমরা আমাদের গাড়িটাকে টেস্টিংয়ের জন্য দেবো না, কিন্তু গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টের যে সংস্থাটা আছে তারা ভাবছে না অমুক গাড়িটা মারুতির কিন্তু ক্র্যাশ টেস্ট করা উচিত, তখন ওরা অ্যানোনিমাসলি ওঠাবে। অ্যানোনিমাসলি ওঠাবে মানে কীরকম, ওরা কোনো শোরুমে যাবে, মারুতির শোরুমে, সেখান থেকে ওরা ওই গাড়িটা 2-3টে স্যাম্পল তুলে নেবে, নিয়ে ওরা ওরা আবার জাহাজে করে নিয়ে যাবে, দিয়ে টেস্ট ফেস্ট করবে, দিয়ে টেস্ট রিপোর্ট দিয়ে দেবে। সুতরাং দুভাবে টেস্ট হয়, একটা হচ্ছে অ্যানোনিমাসলি গাড়িগুলোকে শোরুম থেকে তুলে টেস্ট হচ্ছে, আর একটা হচ্ছে ভলান্টারিলি টেস্ট করছে। এবার ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে যে 30খানা গাড়ি গেছে সেগুলো ভলান্টারিলি ক্র্যাশ টেস্ট হচ্ছে, কিন্তু সেই ক্র্যাশ টেস্টগুলো করানোর জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন গাড়িগুলোর ওজন 3500 কেজির থেকে কম হতে হবে, প্যাসেঞ্জার ভেহিকেল 3500 কেজির থেকে কম হতে হবে। সেকেন্ড হচ্ছে যে এটা 8 সিটার বা তার কম হতে হবে। থার্ড হচ্ছে যে এদের যে টোটাল সেল অ্যাটলিস্ট 30,000 ইউনিট হতে হবে, তবেই দিস কার্স আর এলিজিবল ফর ক্র্যাশ টেস্ট। তো এইরকমই 30,000-এর বেশি ইউনিট বিক্রি হয়েছে, এরকম 30খানা গাড়িকে পাঠানো হয়েছে বিভিন্ন কোম্পানির থেকে। তো এবার ক্র্যাশ টেস্টটা কীরকম হয় সেটা একটু বলে নিই। এবার ল্যাটিন এনসিএপি ক্র্যাশ টেস্ট নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছিলাম, সেই লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন আই বাটনে। এবার সেই রকমই অনেকটা, মানে 64 কিলোমিটার/আওয়ার বেগে গাড়িটা চলবে। এবার তার সামনে একটা ডিফর্মেবল ব্যারিয়ার রাখা থাকবে, সেই ব্যারিয়ারে এই গাড়িটার 40% গিয়ে ধাক্কা মারবে। এবার ধরুন এইটা হচ্ছে গাড়ি, এখানে একটা হেডলাইট আছে, এখানে একটা হেডলাইট আছে, এবার একটা ডিফর্মেবল ব্যারিয়ার আছে, তার 40%টা গাড়ির 40%টা গিয়ে এই ডিফর্মেবল ব্যারিয়ারে গিয়ে ধাক্কা মারবে। এটা হচ্ছে ফার্স্ট টেস্ট। এতে এটাই দেখা হবে যে গাড়িতে যে অ্যাডাল্ট সামনের সিটে বসে আছে তারা কতটা প্রোটেকশন পেল, পেছন দিকে যে চাইল্ড বসে আছে তারা কতটা প্রোটেকশন পেল। সিমিলারলি সাইড ইম্প্যাক্ট টেস্ট হয়, এই গাড়িটা চলছে যেটার আর কি ক্র্যাশ টেস্ট হচ্ছে। এবার 50 কিলোমিটার বেগে, মানে এই গাড়িটার নাম চলছে, এই গাড়িটা 50 কিলোমিটার বেগে এসে ধাক্কা মারলো, এটা একটা অন্য গাড়ি, এটার কিন্তু ক্র্যাশ টেস্ট হচ্ছে না। এবার এই যে ধাক্কা মারলো তাতে যে গাড়িটা ক্র্যাশ টেস্ট হচ্ছে তার মানে সেই গাড়ির মধ্যে অ্যাডাল্ট অকুপেন্সি যেটা আছে, সামনে দুজন হয়তো বসে আছে, সেই দুজনের কতটা প্রোটেকশন হলো আর পেছনে যে চাইল্ড আছে তার কতটা প্রোটেকশন হলো সেটাও দেখা হয়। থার্ড হচ্ছে পোল টেস্ট, মানে এই একটা পোল আছে, শক্ত একটা লোহার খুঁটি বা কিছু একটা আছে, এবার গাড়িটাকে 29 কিলোমিটার/আওয়ার বেগে এইভাবে সরানো হলো, পারপেন্ডিকুলার সরানো হলো এইরকম ভাবে। এতেও দেখা হয় যে গাড়ির যে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হলো, সাইড যে দরজার কাছটা ক্ষতিগ্রস্ত হলো, তাতে কিন্তু ভেতরে যে চাইল্ড বসে আছে পেছনের সিটে এবং সামনে যে দুজন অ্যাডাল্ট বসে আছে তারা কতটা প্রোটেকশন পাচ্ছে বা তাদের কতটা ক্ষতি হচ্ছে। তো এইসবের ভিত্তিতেই স্টার রেটিং দেওয়া হচ্ছে। এছাড়া দেখা যায় যে গাড়িতে সেফটি ফিচার্স কীরকম আছে, রিভার্স যে পার্কিং সেন্সার সেটা আছে কিনা,
গাড়িতে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে কিনা, গাড়িতে এবিএস আছে কিনা, স্টিয়ারিং কন্ট্রোল আছে কিনা, সিট বেল্ট রিমাইন্ডার আছে কিনা, লক ব্রেকিং সিস্টেম আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেফটির এক একটা অ্যাসপেক্ট, যেটাকে খুঁটিয়ে দেখা হয় যে এই ফিচারগুলো ওই গাড়িতে আছে কিনা। বলে রাখা দরকার, যেমন ইএসসি মানে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলটা যদি গাড়িতে না থাকে তাহলে একটা গাড়ির ক্ষেত্রে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে 3 স্টার আনা খুব মুশকিল আছে। সুতরাং ইএসসিটা ম্যান্ডেটরি, এয়ার ব্যাগটা ম্যান্ডেটরি, এবিএসটা থাকা খুব জরুরি। এছাড়া এখানে বলে রাখা দরকার, গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে যেমন অ্যাডাল্ট অকুপেন্টের জন্য একরকম স্টার রেটিং হয়, চাইল্ড অকুপেন্টের জন্য একটা স্টার রেটিং হয়, ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে কিন্তু সেটা হবে না। ওখানে একটাই স্টার রেটিং দেওয়া হবে, মানে কম্বাইন্ড স্টার রেটিং একটা দেওয়া হচ্ছে। এবার এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট কিন্তু ভারত সরকারের তত্ত্বাবধানে হচ্ছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন সরকারি লোগো আছে, সুতরাং এখানে যথেষ্ট বিশ্বাস করার একটা জায়গা তৈরি হচ্ছে। এবার এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট তো হলো, কিন্তু এবার খরচাটা কি হচ্ছে এর পেছনে? গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট করতে গেলে বা বাইরের দেশে গাড়ি পাঠিয়ে ক্র্যাশ টেস্ট করতে গেলে 2.5 থেকে 3 কোটি টাকা খরচা হয়। মানে গাড়িটাকে শোরুম থেকে বা প্রোডাকশন লাইন থেকে তোলা, ওখানকার লোককে এখানে পাঠানো, জাহাজে করে নিয়ে যাওয়া, ক্র্যাশ টেস্ট করানো, ওখানে ম্যান পাওয়ার ইনভলভ করা, তো 2.5 কোটি থেকে 3 কোটির মতো খরচা হয়েই যায়। কিন্তু আমাদের এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে মাত্র 60 লাখ টাকায় ক্র্যাশ টেস্টটা সম্পন্ন হয়ে যাচ্ছে। এবার তাতে লাভটা কি, তাই না? এই যে 2.5 কোটি টাকা আগে খরচা হচ্ছিল একটা গাড়ির পেছনে, ক্র্যাশ টেস্টের পেছনে, সেই 2.5 কোটি টাকাটা তো কোম্পানি দিচ্ছে ঠিকই। হ্যাঁ, হতে পারে আমরা হয়তো 0.1% কন্ট্রিবিউট করছি, কিন্তু এই 2.5 কোটি টাকা কিন্তু আমাদের মতো কাস্টমার যারা এই 5 স্টার রেটিং দেখে গাড়িটা কিনছি তাদের থেকেই কিন্তু একটু একটু করে রিকভার করে নিচ্ছে কোম্পানিগুলো। সেদিক থেকে গাড়ির যে প্রাইসটা সেটা কিন্তু একটু কমবে, কারণ 60 লাখ টাকা যদি একটা ক্র্যাশ টেস্টের পেছনে খরচা হয় ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টের পেছনে, তাহলে কিন্তু অ্যামাউন্ট অফ রিকভারিটাও কম হবে। মানে কোম্পানিও চাইবে যে কম রিকভারি করি, কারণ খরচাটা কম হয়েছে আমার। এটা একটা বেনিফিট বা অ্যাডভান্টেজ বলতে পারেন। এবার সেকেন্ড কথা হচ্ছে যে ঠিক আছে, খরচা না হয় কম পড়ছে, 1/4 খরচা পড়ছে, 2.5 কোটির জায়গায় 60 লাখ, কিন্তু সেট আপ করতেও তো একটা খরচা হয়েছে। মানে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট যে ইউনিটের মধ্যে হবে, যে একটা ক্লোজড চেম্বারের মধ্যে বা ক্লোজড জায়গার মধ্যে হবে, সেখানেও তো একটা খরচা হয়েছে। তো সেই খরচাটা করার কি খুব দরকার ছিল? এখানে প্রপার উত্তরটা হচ্ছে যে হ্যাঁ ছিল। এর কারণ হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু এখন এত পরিমাণে অটোমোবাইল বিক্রি করছে যে এটা ওয়ান অফ দি বিগেস্ট অটোমোবাইল জায়েন্ট হয়ে গেছে। সেলের দিক থেকে যদি ধরা যায় তাহলে চায়নার পরে কিন্তু ইন্ডিয়াই আছে। এবার আপনারা হয়তো অ্যানালিসিস করে দেখবেন বা ওয়েবসাইটে খুঁজে দেখতে পারেন গুগলে যে ইন্ডিয়া 3 নম্বরে আছে, অর্থাৎ প্রথমে চায়না, তারপর ইউএস, তারপর ইন্ডিয়া 3 নম্বরে আছে। কিন্তু এই ডেটাটাও মিসলিডিং, কারণ সেকেন্ডে ইন্ডিয়াই আছে। ইউএস কেন সেকেন্ড পজিশনে আছে জানেন? কারণ ইউএস যে টোটাল সেলটা কাউন্ট করে সেটা ওরা নিউ কার সেল এবং ইউজড কার সেল দুটোকে কম্বাইন করে ওরা টোটাল সেল দেখায়। ইন্ডিয়ার ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে তা নয়, ওরা নতুন কার যে সেল হয়েছে সেটা কি ওরা কাউন্ট করে, যেখানে ইন্ডিয়া অটোমোবাইল ইন্ডাস্ট্রি হচ্ছে বুমিং ইন্ডাস্ট্রি। সুতরাং এই দিক থেকে দেখতে গেলে ভারতের এনসিএপি ক্র্যাশ টেস্ট করানোর অবশ্যই দরকার ছিল এবং সেটা হচ্ছেও 1 অক্টোবর 2023 থেকে। খরচা অত হচ্ছে না জানেন, কারণ সত্যি কথা বলতে চেন্নাই, পুনে, গুড়গাঁও এই সমস্ত জায়গাগুলোতে তো অটোমোবাইল ম্যানুফ্যাকচার হয়, মানে বিভিন্ন কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো কিন্তু এইখানেই আছে। তার পাশেই কিন্তু এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টের ইউনিট তৈরি হয়েছে। এবার ইউনিট তৈরি হয়েছে মানে কি নতুন করে সেট আপ হয়েছে? না, সেটা হয়নি। ARAI এর আন্ডারেই কিন্তু ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টটা হচ্ছে। মানে ARAI অলরেডি একটা এস্টাবলিশ সংস্থা, তার সিস্টার কনসার্নের মতো হয়ে কাজ করবে এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট। সুতরাং সরকারের খরচা অনেকটা বেঁচে গেল। ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টের পেছনে আলাদা করে কোনো ইউনিট বা ফ্যাক্টরি তৈরি করতে হলো না। ARAI এর যে ফ্যাক্টরিটা আছে বা ইউনিটটা আছে তার মধ্যেই এই টেস্টিংটা হতে লাগলো। এবার এটা তো একদিনে হয়নি, গত 17 বছর ধরে একটু একটু করে তিলে তিলে গড়ে গড়ে আজকে এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট রেডি হয়েছে। 2014 সালেও এটা লঞ্চ করার কথা ছিল, হয়নি। 2017 সালেও এটা লঞ্চ করার কথা ছিল, তখনও হয়নি, কারণ সেই সময় সেট আপটাই কমপ্লিট ছিল না, সমস্ত ইকুইপমেন্ট রেডি ছিল না, সেই জন্য হয়নি। এখন সমস্ত ইকুইপমেন্ট রেডি হয়ে গেছে, সুতরাং এখন আরামসে ক্র্যাশ টেস্ট করতে পারে। এবার এই ক্র্যাশ টেস্টের জন্য বিভিন্ন রকম মেশিনারিও তো আনা হয়েছে।
আমেরিকা থেকে আনা হয়েছে, রাশিয়া থেকে আনা হয়েছে, জাপান থেকে আনা হয়েছে। ইনফ্যাক্ট রাশিয়া থেকে যে মেশিনটা এনেছে সেটা তো কমার্শিয়াল বাসের ক্ষেত্রেও ক্র্যাশ টেস্ট করতে পারবে। এখন কমার্শিয়াল বাস বা লরি এই সমস্ত জিনিসগুলোর ক্র্যাশ টেস্ট শুরু হয়নি, কিন্তু অদূর ভবিষ্যতে এই ক্র্যাশ টেস্টগুলোও শুরু হবে। ইনফ্যাক্ট স্কুল বাস যেগুলো বাচ্চাদের নিয়ে যায় সেই সমস্ত স্কুল বাসগুলোর ক্র্যাশ টেস্ট করবে। সুতরাং বুঝতে পারছেন যে কতটা ভালো ব্যাকআপ নিয়ে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট মাঠে নেমেছে। এবার সেকেন্ড প্রশ্নটা আপনারা করবেন, সেটা হচ্ছে যে এই সমস্ত কোম্পানিগুলো কেন ভলান্টারি করছে, ম্যান্ডেটারিলি সব কটা গাড়ির ক্র্যাশ টেস্ট কেন করানো হচ্ছে না? এই জন্যই করানো হচ্ছে না কারণ ইন্ডিয়াতে যে সমস্ত গাড়িগুলো চলে না, সব কটা গাড়ি 5 স্টার রেটিং পাওয়ার যোগ্য নয়। এই যে মারুতি আল্টো, সেলেরিও, এই সমস্ত গাড়িগুলোকে মারুতি কোম্পানি যদি ভলান্টারিলি পাঠায় না ক্র্যাশ টেস্টের জন্যে, তাহলে এরা 5 স্টার রেটিং পাবে না হয়তো। কারণ মারুতি অল্টোর মধ্যে 6 এয়ারব্যাগ নেই, 6টা এয়ারব্যাগ লাগানোও সম্ভব নয়, কমার্শিয়ালি ভায়াবেল নয়, আর লাগানোর প্রভিশনও হয়তো নেই বলা যেতে পারে। যদি এই এয়ারব্যাগগুলো লাগায়ও তাহলে অল্টোর দাম কোথায় পৌঁছে যাবে? আপনি জানেন যে এই যে এয়ারব্যাগের মধ্যে যে টিএনটি এক্সপ্লোসিভগুলো থাকে, 5 গ্রাম টিএনটি এক্সপ্লোসিভ থাকে, এগুলোর প্রচুর দাম। তাহলে অল্টো গাড়ির এত দাম বেড়ে যাবে যে কেউ কিনবে না, বলবে ছোট গাড়ি আমি 10-12 লাখ টাকা দিয়ে কিনবো কেন? এই সমস্ত ক্ষেত্রে হয়তো একটুখানি ডাইলিউট করা হয়েছে যে ঠিক আছে আপাতত ভলান্টারিলি পাঠানো হোক, পরের কথা পরে ভাবা যাবে। সেকেন্ড একটা জিনিস আছে, এই যে স্টার রেটিংটা দেওয়া হচ্ছে সেগুলোর একটা ব্যাচ থাকে না কেন? এই যেমন ধরুন আমরা এই ফ্রিজ কিনছি, আমরা এই এসি কিনছি, তাতে লেখা আছে না 3 স্টার রেটিং, 5 স্টার রেটিং, 2 স্টার রেটিং। অর্থাৎ এটা আপনি জেনে বুঝেই নিচ্ছেন যে 2 স্টার রেটিংওয়ালা কোনো ফ্রিজ যদি আপনি কেনেন তাহলে কারেন্ট কনজাম্পশন বেশি হবে। সেরকম গাড়ির ক্ষেত্রে স্টিকার রেটিংটা দেওয়া হচ্ছে না কেন? হয়তো অদূর ভবিষ্যতে এই স্টিকার রেটিংটা দেওয়া শুরু হবে যে কোন গাড়ি 5 স্টার রেটিং পেয়েছে, কোন গাড়ি 2 স্টার রেটিং পেয়েছে, এবং সেই অনুযায়ী আমি জানি না হয়তো ইন্স্যুরেন্সের চার্জ বেশি হতেও পারে, নাও হতে পারে, তবে এটা নিয়ে কোনো মন্তব্য এক্ষুনি করার মতো অবস্থায় নেই। এবার থার্ড প্রশ্ন, ইন্ডিয়ার যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটা তো আজকে বুম করেনি, বেশ কয়েক বছর ধরে বুম করেছে। তাহলে এই ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টটা এত দেরি করে শুরু হলো কেন? এখানে একটু উদাহরণ দিতে গেলে একটু পেছন দিকে ফিরে যেতে হবে। মানে 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হয়েছিল, 1950 সালেই সংবিধান রচনা হয়েছিল। এবার এই সংবিধানটা 1947 সালেও হতে পারত, হলো না, কারণ আস্তে আস্তে সমস্ত দেশের যে ভালো জিনিসগুলো সেই ভালো জিনিসগুলোকে কালেক্ট করে তবেই আমাদের ইন্ডিয়ার সংবিধান রচনা হয়েছিল, এবং এই ইন্ডিয়ার সংবিধানটা কিন্তু রোবাস্ট। ঠিক সেরকমভাবেই ভারত এনসিপি ক্র্যাশ টেস্টের যে রেটিংটা, সেই রেটিংটা যে সমস্ত ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে দেয়া হচ্ছে, সেই ক্রাইটেরিয়াগুলো শুধুমাত্র গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টের ওপর ভিত্তি করে নয়, ইউরো, এশিয়ান, ল্যাতিন এই সমস্ত ক্র্যাশ টেস্ট থেকেও কিছু কিছু অংশ এরা কপি করে ভারত এনসিপি ক্র্যাশ টেস্টকে বানিয়েছে। যেমন ধরুন না, পোস্ট ইম্প্যাক্ট ফুয়েল লিকেজ অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা জেনারেলি জার্মানিতে হয়ে থাকে, ফক্সওয়াগন গাড়ির ক্ষেত্রে এরকম একটা টেস্ট হয়েই থাকে। যেমন কুলেন্ট প্রাইমারি সেকেন্ডারি ওয়াটার পাম্পের মধ্যে রাখা থাকে, ঠিক তেমনই ফুয়েল পাম্প ড্রাইভ করে ইঞ্জিন আর কন্ট্রোল করে ইসিইউ। মানে ধরুন গাড়িটা রাস্তা দিয়ে যাচ্ছে, এবার পাশ থেকে সাইড থেকে কোনো গাড়ি এসে ধাক্কা মারলো, তখন এই গাড়িটা পারপেন্ডিকুলার মুভমেন্ট হতে থাকবে। মানে এই গাড়িটা যাচ্ছে, এবার কেউ একটা এখানে এসে ধাক্কা মারলো, তখন এটা কি পারপেন্ডিকুলার মুভমেন্ট করবে। তখন এই গাড়িটার যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা তো আর 0 থাকবে না, 1 হয়ে যাবে। এবার যেই 1 হয়ে যাবে তখন কি হবে, ফুয়েল কাট হয়ে যাবে, মানে ফুয়েল সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। এবার ফুয়েল সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায় তখন ফুয়েল লিকেজও হবে না, তখন এই যে ফায়ার মানে আগুন ধরে যায় না, ধাক্কা ফাক্কা লাগার পর গাড়িতে আগুন লেগে যায়, সেই ফায়ার ইনসিডেন্টটাও হওয়ার চান্স প্রায় নালিফাই হয়ে যায়। সুতরাং এটা একটা ক্রাইটেরিয়া যেটা ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে রাখা হয়েছে। এছাড়া আরেকটা টেস্টও করা হচ্ছে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে, সেটা হচ্ছে ইসিইউ এয়ার ব্যাগ ক্যালিব্রেশন। ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হলো, এবার এয়ার ব্যাগটা কত তাড়াতাড়ি ডিপ্লয় করবে সেটাও কিন্তু ইসিইউ মেসেজ পাঠাবে এয়ার ব্যাগকে যে তুমি তাড়াতাড়ি খুলে যাও, অ্যাক্সিডেন্ট হয়েছে। সুতরাং এই জিনিসটাও কিন্তু গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে ছিল না, তো এই জিনিসটাকেও ম্যান্ডেটরি করা হয়েছে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে। সুতরাং এই যে 4টে জায়ান্ট সংস্থা, গ্লোবাল এনসিএপি, এশিয়ান, ইউরো, ল্যাতিন, এদের ভালো ভালো জিনিসগুলো নিয়েই কিন্তু ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট তৈরি হয়েছে। তো
আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন যে ভারত এনসিএপি ক্র্যাশ টেস্ট সম্পর্কে আপনার কি মতামত। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।